হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। গলার অবস্থা প্রচণ্ড খারাপ। প্রথম কথা, গলা দেখে বুঝতে পারছি। আরে বাবা, আমি পড়াচ্ছি, অসুবিধা কিছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, গলা না চিনতে পারলে সরি। 2 নম্বর কথা হচ্ছে যে একটু মানিয়ে নিও। তো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই গলার জন্যই পড়াতে পারিনি এতদিন। তো সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর এখানে যতগুলো আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো আজকে, অনেকগুলো আছে, সেগুলো সব তোমাদের এক্সামে পড়া, অর্থাৎ রেলের পরীক্ষাতেই পড়া। ঠিক আছে, মানে কোনোটাই আমি কোনো বাইরের কোশ্চেন্স আনিনি, একটাও কোশ্চেন এখানে বাইরের নেই, সবই রেলেরই প্রশ্ন। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে পুরো প্রশ্নের প্যাটার্নটা তুমি পাচ্ছ, এটা কিন্তু লেটেস্ট প্যাটার্ন, কোনো বহু পুরনো প্যাটার্ন 2016, 17, 13 প্যাটার্ন নয়। কারণ রেল কিন্তু এখন সিটিং অ্যারেঞ্জমেন্ট খাদক হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা শিফটে 5-6টা করে, এলপিতে তো 7-8টা করেও সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে। বলছে স্যার আমি প্রথমে একটা সলভ করলাম, তারপরে দুটো কোশ্চেন্স পরে গিয়ে আবার একটা, তারপর আবার একটা, মানে এরকম করে কোশ্চেন্স তোমাদের আসছে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি, করতে করতে কথা বলতে বলতে যাবো। ঠিক আছে, তো আমাদের প্রথম যে কোশ্চেন্স বলেছে, একটু তোমাদের গাড়িটাকে একটু করে নিই, নইলে এর ছোটো জায়গা আছে তো অসুবিধা হয়ে যাবে। তোমাদের বলছে যে একটি স্বনামধন্য প্রকৌশল প্রতিষ্ঠানের 6জন, তার মানে কজন আছে? 6জন। জয়ন্ত এরা আছে 2004 থেকে 2009 সালের মধ্যে ভিন্ন ভিন্ন বছরে স্নাতক হয়েছে। তো এবার দেখো ইনফরমেশন কী দেওয়া রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্টের নিয়ম হচ্ছে, তোমাকে আস্তে আস্তে পড়তে হবে আর সাজাতে সাজাতে যেতে হবে। তুমি যদি এমন ভাবো যে আমি আগে পড়বো, তারপর সাজাবো, তারপর বুঝবো, চলবে না। সিটিং অ্যারেঞ্জমেন্টের নিয়ম হলো, আমি যেটা করতাম আগে, সেটা হচ্ছে যে চা খাওয়ার আগে, সকালবেলা উঠে ফার্স্ট চা খাওয়ার আগে আমি 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একটা পাজল করতাম। এটা যখন আমি ব্যাংকের পরীক্ষা দিতাম। তোমাদের রেলওয়েতে অত চাপ নেই, তোমরা টোটাল 2 থেকে 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে পার ডে, তাহলে কিন্তু তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বুঝতে পারবে। একটা কথা বলি, রিজনিংয়ের ক্ষেত্রে মনে রাখবে, হয়তো আমিও কোর্স চালু করতে পারি 2-3 দিন পরে, কিন্তু রিজনিংয়ের ক্ষেত্রে না, আমি কেন কোর্স চালু করি না, কারণ কোর্স নেওয়ার দরকার পড়ে না রিজনিংয়ে। রিজনিং হচ্ছে তার, প্র্যাকটিস যার, অর্থাৎ যে প্র্যাকটিস করবে রিজনিং কিন্তু তার। তুমি যে টাকায় কোর্স কিনবে সেই টাকায় তুমি যদি ভালো প্রিভিয়াস ইয়ারের পিওয়াইকিউ জোগাড় করতে পারো, বাংলাতে না হলেও ইংলিশে বা হিন্দিতে জোগাড় করতে পারো, যদি তোমার অসুবিধা হয় তাহলে বাংলাতে করতে হবে, করে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, কার কার প্র্যাকটিস করবে তাও বলে দিই, স্ট্র্যাটেজি এইটাই। সেটা হচ্ছে আরপিএফ, নেক্সট হচ্ছে তোমাদের এনটিপিসি, নেক্সট হচ্ছে তোমাদের গ্রুপ ডি, মানে গ্রুপ ডি 2008-এর, সরি 2022-এর যেটা হলো, বা 2025-এর যেটা, 24-এর আর কি, যেটা হচ্ছে আর কি, মানে হয়ে গেছে আর কি। অ্যান্সার কি বেরোবে তোমার, হলো অ্যান্সার কি কবে আসবে, খুব শীঘ্রই দেওয়ার কথা। নেক্সট হচ্ছে তোমাদের আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, তোমাদের এএলপি যেটা চলছে সেটা না, এর আগেরটা টেকনিশিয়ান। এইগুলোর প্রিভিয়াস ইয়ার তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলেই বেস্ট। এছাড়া আর কোনো গতি নেই রিজনিং সলভ করা। তুমি কোর্স নিতে পারো, কিছু তোমার প্র্যাকটিস যদি তুমি না করো, রিজনিংয়ে তুমি আরও বুঝতে পারবে না। তো রিজনিং যে করায়, মানে আমাকেও প্র্যাকটিস করতে হয়, তোমাকেও প্র্যাকটিস করতে হবে, নইলে অ্যাকিউরেসি আসে না। ঠিক আছে, বোঝাতে পারছি? চলো, আমাদের তো তোমাদের করতে করতে প্র্যাকটিস হয়ে যায়। চলো এবার আমরা এটাকে সলভ করব। তো যেটা বললাম, কি পয়েন্ট, কি পড়তে পড়তে সলভ করা। জয়ন্ত সেই বছরে স্নাতক হয় যা নয়ন এর স্নাতক বছরের ঠিক আগের বছর। মানে নয়ন যে বছর স্নাতক হয়েছে, নয়ন মানে এন, জয়ন্ত ঠিক তার আগের বছর স্নাতক হয়েছে, তার মানে নয়নের আগে জয়ন্ত থাকবে, এটা ফিক্সড। এখানে কিন্তু বলেনি ঠিক আগের বছর, মানে বলেছে ঠিক আগের বছর, বলেনি আগের কোনো একটা বছর। দেখো একটা জিনিস বলি, যদি বলে 1990 সালের ঠিক আগের বছর কোনটা, তুমি বলবে 1989, 1989। 1990-র আগের বছর কোনটা, 1989। এটা কি, এটা হচ্ছে ঠিক আগের বছর। কিন্তু যদি বলে 1990 সালের আগের যে কোনো একটা বছর, তাহলে এটা 1989ও হতে পারে, 1988ও হতে পারে, 1987ও হতে পারে। ঠিক আগের বছর আর আগের কোনো একটা বছর, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আছে। এই ছোটো ছোটো পার্থক্যটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, চলো আমি এগুলো ছোটো ছোটো করে বলতে বলতে যাবো, কারণ স্টুডেন্টরা এই পার্থক্যগুলোকে করে না বলেই কিন্তু তাদের লাস্টে পড়ে মেলে না, এবং তারা বলে যে স্যার আমাদের প্রচুর টাইম খেয়ে যাচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টে, আমাদের অসুবিধা হচ্ছে। বাট এমন কোনো ব্যাপার নয়, সিটিং অ্যারেঞ্জমেন্ট তুমি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে যে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার হবে। তো বলছি, এবার বলছি, কমল এবং ওজাস্বী বা সামথিং মাত্র একজন, দাঁড়াও, কমল এবং ওজাস্বীর মধ্যে, আচ্ছা, কমল এবং ওজাস্বীর মধ্যে মাত্র একজন ছাত্র কী হয়েছে, স্নাতক হয়েছে। আইদার এরকমটা হতে পারে, অথবা এমন হতে পারে কমল কিন্তু ওজাস্বীর সিনিয়র ছিল, তার মানে
কমল আগে স্নাতক হয়েছে, ওজস্বী পরে স্নাতক হয়েছে। তোমার যে সিনিয়র সে তো তোমার আগে স্নাতক হবে না, তোমার থেকে বয়সে বড় ব্যক্তি আগে পাস করে পাস আউট হবে। তো তার মানে K1O এটাই হচ্ছে সঠিক অর্ডার। অর্ডারটা এরকম হতে পারতো O1K, তার মানে ওজস্বী আগে স্নাতক হয়েছে, কমল পরে, কিন্তু তাহলে তো ওজস্বীকে সিনিয়র হতে হতো, কিন্তু এখানে বলেছে কমল ওজস্বী সিনিয়র, তার মানে কমল আগে কি হয়েছে, স্নাতক হয়েছে। বুঝতে পারছি? নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে ওজস্বী 2009 সালে স্নাতক হয়। ওজস্বী কী করেছে, 2009 সালে স্নাতক হয়েছে। তাহলে দেখো আমাদের 2004, এখানে 2004ই আছে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে তুমি চাইলে 2004 পুরো লিখতে পারো, কিন্তু 2004 যদি তুমি পুরো লেখো, সমস্যা যেটা হবে সেটা তোমার টাইম খাবে। তো 4, 5, 6, 7, 8, 9, তুমি এই 4, 5, 6, 7, 8, 9 লিখে নাও। আর দেখো কার কার তোমাদের এখানে বলা, প্রথমটা একটু ডিটেলে বোঝাই, কারণ অনেকে প্রথম করে। তো 2009 সালে ওজস্বী যদি হয়ে থাকে, তাহলে কমল 2007 সালে হয়েছে, তাদের মধ্যে একজন আছে। এই অর্ডারটা কেটে গেল আমার। ঠিক আছে, নেক্সট কি বলেছে, মিথুন সে 2004-এ কিন্তু স্নাতক হয়েছে। তো মিথুনকে আমি দিয়েছি, বিশেষ করে এর ইংরেজি বাংলা রাখতে গেলে না, এই যেমন রেখেছি এইগুলো সব নিচে চলে আসছে, তোমাদের এখানে করার জায়গা থাকছে না, ওই জন্য আমি নেক্সটগুলোতে ইংরাজি কেটে দিয়েছি। ওকে, তো এটা গেল। আর 2004-এ এবার দেখো একটা জিনিস, এখানে আর কে কে বাকি আছে, এখানে বাকি আছে হচ্ছে JN, এখানেই বসবে, কারণ JN এর দুটো একসাথে জায়গা ফাঁকা থাকতে হবে, কারণ JN তো আলাদা করা যাবে না। সো এটা এখানেই বসবে। আর এখানে তাহলে কে বসবে, 2008-এ দেখো এখানে বলেছে 2006-এ কে স্নাতক হয়েছে, তা আমাদের এই জায়গাটা ফিল আপ করার দরকারই নেই, কারণ আমরা অ্যান্সার পেয়ে গেছি। 2006-এ আমাদের নয়ন হয়েছে। ঘটনা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের পক্ষে একটা জিনিস বলবো, তোমরা কখনোই রিজনিংকে পুরো সলভ করতে যাবে না, আগে যে কোশ্চেন্স চেয়েছে তার দিকে তাকিয়ে দেখবে, যদি যতটা সলভ করেছো তার মধ্যে অ্যান্সার পেয়ে যাও, তাহলে সেটা ঠিক মেরে দিয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারছি? পরেরটায় চলো। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে এখানে 6জন ছাত্র বা ছাত্রী আছে, মার্চ মাসে বিভিন্ন দিনে তারা উপস্থাপনা দেয়, অর্থাৎ তারা প্রেজেন্স হয়। উপস্থাপনা 11ই মার্চ থেকে 16ই মার্চ অবধি চলেছে। তার মানে 6জনের 6টা ডেট আছে এখানে। তো 11, 12, 13, 14, 15 অ্যান্ড 16। এখানে বলছে আনসুল 14ই মার্চ উপস্থাপনা দেয়, তো এ লিখে রাখো। শিখা আনসুলের ঠিক আগের দিন উপস্থাপনা দেয়, তো এখানে হবে। নেক্সট বলছে শিখা ও প্রীতির মধ্যে মাত্র একজন উপস্থাপনা দেয়। দেখো শিখা এবং প্রীতির মধ্যে একজন আছে, তো শিখা এখানে, আনসুল এখানে, প্রীতি এটা আসতে পারে। অথবা শিখা আনসুল যেমন আছে তেমন হতে পারে, প্রীতি এই জায়গায় আসতে পারে, এই দুটোই হতে পারে, এই দুটো অ্যারেঞ্জমেন্ট হতে পারে না। বুঝতে পারছি, কারণ এখানে 12 আছে, তো একজনের ফাঁকা স্থান থাকলো, এটা হয়ে গেল। এখানে বলেছে শিখা প্রীতির পরে কিন্তু আভানির আগে উপস্থাপনা দেয়। শিখা প্রীতির পরে এখানে আছে, দেখো শিখা প্রীতির আগে হয়ে যাচ্ছে, তার মানে এই অ্যারেঞ্জমেন্ট আমাদের খাটবে না, এই অ্যারেঞ্জমেন্টই খাটবে আমাদের। তো শিখা প্রীতির পরে, ঠিক আছে, শিখা ভালো করে বোঝো কি বলেছে এখানে, শিখা প্রীতির পরে, তো পরে হলো কিন্তু অবনীর আগে। ঠিক আছে, শিখা প্রীতির পরে কিন্তু অবনীর আগে উপস্থাপনা দেয়, মানে অবনী নিচে কোনো একটা স্থানে বসবে, তাই না। অবনী আগে, ভালো করে বুঝবে, অবনীর আগে শিখা কিন্তু কি করছে, উপস্থাপনা দিচ্ছে। তো অবনী নিচের দিকের এই যে দুটো ঘর আছে এখানে 15 আর 16, এই দুটো ঘরের কোনো একটা জায়গায় অবনী বসবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, অবনী মধুর ঠিক আগের দিন উপস্থাপনা দেয়, তার মানে হচ্ছে অবনী এই জায়গায় বসবে, অবনী, আর মধু বসবে এইখানে। ঠিক আছে, ক্লিয়ার হলো? ইয়েস আর নো? এবার বলেছে যে ভালো করে দেখো, এবার বলেছে 15ই মার্চ কে উপস্থাপনা দেয়, এই ঘরটাকে আমাকে ফিল আপ করার দরকার নেই, কারণ এখানে পেয়ে গেছি অবনী। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, অবনী। অর্থাৎ পুরোটা সলভ আমার করার দরকারই পড়লো না। ঠিক আছে, চলো ভিডিও পজ করে আগে নিজেরা ট্রাই করো, তাহলে বেটার বুঝতে পারবে। তো বলেছে যে 6জন একই বছরে জানুয়ারি, মার্চ, মে, এটা মার্চ, জুলাই, ঠিক আছে, সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে বিভিন্ন দিনে ভ্রমণ করছে। কেউ বিনোদের পরে ভ্রমণ করেননি, তার মানে বিনোদ সবার লাস্টে ভ্রমণ করেছে, তার মানে বিনোদ এখানে বসবে। নভেম্বর মাস শেষ তো না, বুঝতে পারছি। অর্ডারটা এই জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়েছে এবং নভেম্বর অবধি,
তাহলে নভেম্বরের পরে তুমি বললে স্যার জানুয়ারি তো আসতে পারে না, অ্যাকচুয়ালি যেটা দিয়ে শুরু হয় জানুয়ারি দিয়ে শুরু হয়েছে নভেম্বরের শেষ, তো কেউই বিনোদের পরে ভ্রমণ করেনি, তার মানে বিনোদ সবার লাস্টে ভ্রমণ করেছে। ওকে, নেক্সট হচ্ছে বিনোদ ছায়ায়ের ঠিক পরেই ভ্রমণ করেছে, তার মানে ছায়া সেপ্টেম্বরে ভ্রমণ করেছে। নেক্সট বলেছে এস্টারের আগে মাত্র 3জন ভ্রমণ করেছে, তাহলে এস্টারের আগে 3জন মানে এস্টার এখানে থাকবে, ঠিক আছে, তার আগে 3জন মানে 1 2 3 এই 3জন ভ্রমণ করেছিল। নেক্সট বলেছে আদিত্য ফতেমার ঠিক পরে ভ্রমণ করেছে, আদিত্য ভ্রমণ করেছে ফতেমার ঠিক পরে, এই দুটো জুটি হয়ে যাবে, ঠিক আছে। এরা কি হবে, এরা একে অপরের সাথে জোট বন্ধন বাঁধবে, ফতেমার ঠিক পরে আদিত্য থাকবে, ঠিক আছে। নেক্সট বলেছে যে দিলশানের মে মাসে ভ্রমণ করেনি, দিলশান মে মাসে ভ্রমণ করেনি, তার মানে দিলশান ভ্রমণ করেছে জানুয়ারি মাসে, আর ফতেমা এবং আদিত্য এই পয়েন্টে বসে যাবে। এখানে বলেছে তাদের মধ্যে কে মে মাসে ভ্রমণ করেছে, আদিত্য, কারেক্ট অ্যান্সার দিস। চলো, এখানে কিছু তোমাদের 2022-এরও কিন্তু আছে, এবং 2022-এ আমরা দেখেছি যে তোমাদের কিন্তু কোশ্চেন্স যেটা এসছে সেটা কিন্তু 6জনের উপর বেস করে এসছে, কিন্তু রিসেন্ট তোমাদের এএলপিতে কালকে তোমাদের কিন্তু 7টা করেও তোমাদের কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এসছে, সেরকমও করাবো, চিন্তা করতে হবে না, প্রথম দিকে আগেরগুলো করে নাও, ঠিক আছে, লেটেস্ট ভার্সানই করাচ্ছি তোমাদের। বলছে 6জনের জন্মদিন একই বছরের ফেব্রুয়ারি, পড়তে পড়তে সলভ করতে হবে, পড়বে তারপর সলভ করলে হবে না, জুন, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর। বেশিরভাগ স্টুডেন্টের কী হয় জানো, কাজ শুরু করার আগে যে তোড়জোড়টা চলে তাতে সময় খাইয়ে দেয়, তুমি কীভাবে লিখবে, তুমি ভাবলে তার এফইবি লিখবো নাকি এফ লিখবো, আরে বাবা এফইবি লিখলে কি তোমাকে নাম্বার বেশি দেবে না, তো তো ফেব্রুয়ারিকে এফ লেখো, এপ্রিলকে আমি এপি কেন লিখলাম, কারণ এখানে আগস্টও এ দিতে হবে, এপ্রিলকেও আমাকে এ দিতে হবে, তুমি যদি ভাবতে থাকো এপি দেবে না এজি দেবে, বা এপ্রিল পুরো লিখবে কিনা, ওইখানে ভাবতে ভাবতে তোমার টাইমটা চলে যাবে। যেমন দেখো আমি যে করছি তোমাদের জন্য বকছি, তার জন্য কিন্তু আমার টাইম খাচ্ছে, বুঝতে পারছি। আমি যদি পরীক্ষার সময় করতাম তো আমার তো কাউকে শেখাতে হচ্ছে না, তখন তখন আমি কিন্তু আরও স্পিডে করতাম, বুঝতে পারছি আমি, এই হচ্ছে ফ্যাক্টর। সুতরাং তোড়জোড় করতে বেশি সময় নেবে না, এখানে ড্যাশ মারবো কি মারবো না, ড্যাশ মারলে যদি তোমার না হয় তুমি ড্যাশ মেরো না, কারণ 6টা ড্যাশ মারতে গিয়ে মিনিমাম তোমার 3 সেকেন্ড টাইম তো খাবে অন্তত, তাই 3 সেকেন্ডও কিন্তু ইম্পর্টেন্ট ওখানে, যারা পরীক্ষা দিয়ে এসছে তারা জানে, যারা পরীক্ষা দাওনি তার আগে পরীক্ষা দাও, তারপরে এই ক্লাস দেখো, নইলে বুঝতে পারবে না আমি কী বলতে চাইছি। তো এখানে হচ্ছে তোমাদের বলছে যে বি ও এর মধ্যে একই ক্রমে মাত্র একজনের জন্মদিন পড়েছে, তার মানে বি এবং এর মধ্যে একজন আছে, আইদার এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, দুটো কম্বিনেশন হতে পারে। আবার এখানে বলেছে একই ক্রমে, একই ক্রমের অর্থ বুঝলাম না, বাট আমি দুটো নিয়ে নিলাম, দেখা যাক। সি ও ই এর মধ্যে একই ক্রমে দুজনের জন্মদিন পড়েছে, সি ও ই এর মধ্যে একই ক্রমে দুজনের জন্মদিন পড়েছে, আইদার এটা হতে পারে অথবা এটা হতে পারে, ঠিক আছে। মনে হচ্ছে এটা খিচুড়ি পাকাবে, এর ইংলিশটা দরকার মনে হচ্ছে, দেখছি। এফের জন্মদিন সেপ্টেম্বরের ঠিক আগের মাসে, তাহলে সেপ্টেম্বরের আগের মাস কি, অগস্ট, ঠিক আছে, তো এফের জন্মদিন এখানে হবে, কারণ দেখো তুমি বলবে স্যার অগস্ট সেপ্টেম্বর হয়, পরপর আছে ডেট, ঠিক আছে। তারপর কি বলেছে, ডি এর জন্মদিন ডিসেম্বর মাসে, তো ডি এর জন্মদিন ডিসেম্বর মাসে, ঠিক আছে। এবার একটা ভাবো একটা জিনিস, এখানে একই ক্রমে বলেছে, তার অর্থ এটাও আমার বোঝাচ্ছে যে যদি সি প্রথমে থাকে তো সি প্রথমে, যদি ই পরে থাকে তো ই পরে, তার মানে আমরা এটাকে আমরা নেবই না, কারণ আর কোনো কিছু লেখাই নেই, সুতরাং আমরা একই ক্রমের অর্থ এটাই ধরে নেবো, যেভাবে সি আর ই লেখা আছে সেমভাবেই হবে, তার মানে সি আর ই এর মাঝখানে দুজন আছে, সি যদি এখানে হয় তাহলে 1 2, ই এখানে হওয়ার কথা ছিল, বাট তা তো হচ্ছে না, কারণ অলরেডি এফ বসে আছে, তার মানে সিকে আমাকে কোথায় বসাতে হবে, সিকে আমাকে এখানে বসাতে হবে, যদি সিকে আমি এখানে বসাই তবেই আমার দেখো 1 2 ছেড়ে এখানে আমি ইকে বসাতে পারছি, ক্লিয়ার। আর দেখো যদি আমি একই ক্রমের অর্থ ওটাই ধরে নিই, তাহলে বি যদি এখানে বসে তাহলে একজনকে ছেড়ে এ বসছে আমার এখানে, কম্বিনেশন কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বলছি ফেব্রুয়ারিতে কার জন্মদিন, তো ফেব্রুয়ারিতে তো আমি এখানে বি এর জন্মদিন পাচ্ছি, অ্যান্সার এখানে বি হচ্ছে। তোমরা দেখে নিও, সিলি মিস্টেক হতে পারে, এমনি গলার অবস্থা খারাপ, সব বারবার কাশি লাগছে, ভিডিও পজ করে কেসে আবার তোমাদের করাচ্ছি, সো একটু এদিক ওদিক হতে পারে, বাট আমার মনে হচ্ছে আমি এখন পর্যন্ত ঠিক করাচ্ছি, ঠিক আছে। চলো পরেরটায় চলো, বলছে যে প্রবেশিকা পরীক্ষা ছিল 6জনের একই সপ্তাহে সোমবার, তো দ্যাট মিন্স সোম, আচ্ছা তোমাদের জন্য বাংলাতেই লিখছি আমি, সোম, মঙ্গল, বুধ, বৃহ, শুক্র, শনি, এই পর্যন্তই তো হবে, 1 2 3 4 5 6, হ্যাঁ তাই তো হবে, আর রোববার তো পরীক্ষা থাকতেই পারে না, অবশ্য হয় এখন। আচ্ছা পিজি পরীক্ষা ছিল প্রবেশিকা,
তবে একই ক্রমে নয়। চিন্ময়ের আগে এবং যমুনার পরে পরীক্ষা দেয়নি কেউই। চিন্ময়ের আগে, তার মানে চিন্ময় সোমবার পরীক্ষা দিয়েছে আর যমুনা শনিবার পরীক্ষা দিয়েছে, ব্যাস মিটে গেল। নেক্সট কি বলছে, গুণা অনুদীপের ঠিক পরে, গুণা অনুদীপের ঠিক পরে এবং ডিভিজার ঠিক আগে। দেখো ঠিক আর ঠিকের মানে বুঝতে হবে। ঠিক আগে আর আগে দুটোর মধ্যে পার্থক্য আছে। একটু আগে তোমাদের যেটা বোঝাচ্ছিলাম, 1990 ঠিক আগে 89 আসে, কিন্তু 90-এর আগে কি আসে, 90-এর আগে 01, 02, 03 সবই আসতে পারে। সো তোমাকে বুঝতে হবে কোনটা যে দেওয়া আছে ওখানে, ঠিক আছে। নেক্সট বলছে ঈশা মঙ্গলবার পরীক্ষা দেয়, ঈশা পরীক্ষা দিচ্ছে মঙ্গলবার, ঠিক আছে, এবং অনুদীপের ঠিক আগে পরীক্ষা দেয়, তার মানে অনুদীপ এই জায়গায় বসবে, আর অনুদীপ যদি এখানে বসে এখানে জি বসবে, এখানে ডি বসবে, ব্যাস হয়ে গেল। তো কে বলছে শুক্রবার কে পরীক্ষা দিয়েছে, শুক্রবার ডি পরীক্ষা দিয়েছে, ডি মানে এই হয়ে গেল, ঠিক আছে। চলো আমি করতে করতে যাচ্ছি, তোমরা চেষ্টা করো ভিডিও পজ করে একবার করে তারপর পুনরায় করার, আমারটা দেখার। তো বলছে যে আর জানুয়ারিতে যেতে 6টা দল আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে। তো আর যেতে জানুয়ারিতে, কিউ ইউ এর ঠিক আগের মাসে যেতে, কিউ যেতে ইউ এর ঠিক আগের মাসে। যেগুলো আগের মাস সেগুলো এরকম করে আমি কি করি, আমি বক্সের মধ্যে রেখে দিই। আর যেগুলো আগের লেখা থাকে, ঠিক আগের মাস নয় জাস্ট আগে, তখন আমি লিখি এরম করে। এটাতে এই চিহ্নগুলো দেওয়ার ফলে আমি বুঝতে পারি এগুলো আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, যে এটা মানে আমি একটু আজ থেকে প্র্যাকটিস করি না, বহু দিন ধরে তোমাদের পড়াচ্ছি, আমারও প্র্যাকটিস হয়। আর আমি নিজেও প্র্যাকটিস করতাম যখন আমি ব্যাংকের পরীক্ষা দিতাম। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, কিউ ইউ দেখতে পাচ্ছ আশা করি, এরকম যখন আমি বক্স করব তার মানে দাঁড়াচ্ছে এটা দুজন সেটে গেছে, এদেরকে কেউ একে অপর থেকে আলাদা করতে পারবে না, মানে কিউ ইউ এর ঠিক আগেই থাকবে। আর এটার মানে বোঝাচ্ছে কিউ আর ইউ এর মাঝখানে যে কেউ আসতে পারে, আবার নাও আসতে পারে। দেখো আগেরটা শব্দের অর্থ, ঠিক আগেরটা শব্দের অর্থ 89, আবার যদি বলি আগেরটা তার অর্থ 89ও হতে পারে, 88ও হতে পারে, 87ও হতে পারে। তার মানে ইউ এর আগে কিউ আছে অর্থ ইউ এর ঠিক আগেও হতে পারে, আবার ঠিক আগে না হয়ে কটা ঘর আগেও হতে পারে। সুতরাং মানে যেমন 89 দুটো ক্ষেত্রেই আসতে পারে, আবার এখানে 88, 87 আসতে পারে, এক্ষেত্রে কিন্তু অনলি 89ই আসবে। বুঝতে পারছি ঠিক আগে আর অনলি আগের মধ্যে পার্থক্যটা বোঝো। অনেকেই এটা বুঝতে চায় না, যার ফলে গণ্ডগোলটা পাকায়। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে পি এস এর ঠিক আগের মাসে, দেখো এই দেখো পি এস এর ঠিক আগের মাস, তার মানে এদের দুজনকে সাঁটিয়ে দাও, একটা বক্সের মধ্যে পড়ে দাও। আর ও এস এর জয়ের মধ্যে দুটি দল যেতে, আর ও এস এর মধ্যে দুটো দল আছে, এই ঠিক আছে। কিন্তু উল্টোও হতে পারে, যেহেতু আর এখানে, সো দুটো দল এখানে এস যাবে, এবার ইজি হয়ে গেল, পি এস এর ঠিক আগে বসলো, তার মানে কতটা জায়গা কভার হয়ে গেল, দেখো এখানেও হয়ে গেছে এটা। নেক্সট বলছে যে আর ও এস এর মধ্যে দুটো দল আছে, ওকে। এবার দেখো কিউ তো এখানে বসতে পারবে না, কারণ কিউ এখানে বসলে ইউ এখানে বসবে, পসিবল নয়। তো কিউ এখানে ইউ এখানে বসবে, তার মানে টি আমার এখানেই বসবে। তো টি নিয়ে জিজ্ঞেস করেছে, টি ফেব্রুয়ারি মাসে আছে, তো ফেব্রুয়ারি অ্যান্সার হবে। চলো নেক্সট কি বলছে দেখো, বলছে যে আর ও ভি তিনজনের পরীক্ষা রয়েছে সোমবার থেকে রবিবার। আচ্ছা 7জন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। হাত লেখা দেখে কোনো কাজ নেই, সলিউশন দেখো, কারণ আমি এখানে হাত লেখা ঠিকভাবে করতে আসিনি। তো বলছে আর ও ভি এর মধ্যে তিনজন পরীক্ষা দেয়, তো আর 3 ভি। নেক্সট হচ্ছে বলছে বা এরকম হতে পারে ভি 3 আর, কারণ অর্ডারটা এরকম হতে পারে বা এরকম হতে পারে। কিউ ও পি এর মধ্যে দুজন পরীক্ষা দেয়, কিউ 2 পি, এটা হতে পারে পি 2 কিউ, এমনটাও হতে পারে। নেক্সট বলছে যে ভি শনিবার পরীক্ষা দেয়, তো ভি শনিবার পরীক্ষা দিচ্ছে। ভি যদি শনিবার পরীক্ষা দেয়, নিচে তো 3 থাকতে পারে না, তো 1 2 3 আর, তার মানে এখানে পরীক্ষা দেবে 1 2 3, আর এখানে তার মানে এই দুটো কেটে বেরিয়ে গেল, হয়ে গেল। নেক্সট বলছে যে কিউ এর পরীক্ষা আর এর ঠিক আগে ছিল, কিউ এর পরীক্ষা আর এর ঠিক আগে ছিল, তার মানে কিউ এখানে, আর কিউ এবং পি এর মধ্যে দুজন আছে, তো 1 2 পি এখানে বসে গেল, এই দুটোও খতম। নেক্সট বলছে কিউ এর পরীক্ষা সোমবার, কিন্তু দেখি বুঝতে পারছি এটা দেওয়ার দরকার ছিল না। টি এর পরীক্ষা বুধবার নয়, টি এর পরীক্ষা বুধবার নয়, তো টি এখানে, সরি টি তো এখানেও আসতে পারে। এক মিনিট, এক মিনিট, এখানে আর কিছু আছে? আচ্ছা এই জায়গাটা পয়েন্ট আছে আমি খেয়াল করিনি, এখানে কিউ এর পরীক্ষা আরের ঠিক আগে, ওকে। পি ও ভি এর মধ্যে শুধুমাত্র ইউ এর পরীক্ষা, পি ও ভি এর মধ্যে শুধুমাত্র ইউ এর পরীক্ষা, আচ্ছা তার মানে টি এখানেই বসবে, কারণ টি এর পরীক্ষা বুধবার নয় বলেছে এই যে, সো টি এখানে তো বসবে না, তার মানে এস এখানে বসে যাবে। তো এস এর পরীক্ষা কোন দিন ছিল, ওয়েডনেসডে বা বুধবার ছিল।
ঠিক আছে, চলো। জানো তোমরা যখন ছোটোবেলায় সাইকেল চালানো শিখতে, তখন একবার সাইকেল শিখে গেলে কিন্তু আর ভোলা যায় না। সাঁতার, সাইকেল এগুলো এরকমই হয়। ঠিক তেমনই সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল এরকমই। তুমি যদি একবার শিখে যাও তো প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, এছাড়া আর কিছু ইম্পর্টেন্ট নয়। তুমি পাড়ার গলিতে সাইকেল চালাচ্ছিলে, এবার তুমি মেন রোডে গেলে বা সাব মেন রোডে গেলে, তারপর তুমি মেন রোডে গেলে। তো এটাই হচ্ছে প্রসেস, অর্থাৎ আস্তে আস্তে তোমার লেভেলটাকে বাড়াতে হবে। তো এখন তো সবাই বাইক চালায়, তো কেউই একই দিনে বেছে নেয়নি। আচ্ছা কী বলেছে, 7টা রবিবার, রবি থেকে শনিবারের মধ্যে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ঠিক আছে। আর রবি, 1 মিনিট, এখানে কী বলেছে, 7 জন একই সপ্তাহে রবি থেকে শনি। তো এই হচ্ছে তোমাদের টোটাল গেল 1 2 3 4 5 6 7। তো এবার এখানে এটা সোমবার। এবার তোমাদের বলেছে পি শনিবার বেছে নিয়েছে, পি বেছে নিয়েছে শনিবার, ঠিক আছে। কিউ বুধবার বেছে নিয়েছে, কিউ বেছে নিয়েছে বুধবার। আর বলেছে সে পি এর ঠিক আগের দিন বেছে নেবে, আর বলেছে সে পি এর ঠিক আগের দিন বেছে নেবে। এস পি ও কিউ এর বেছে নেওয়া দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছেছে, পি ও কিউ এর বেছে নেওয়া দিনের মধ্যে যে কোনো একটা, পি ও কিউ এর বেছে নেওয়া দিনের মধ্যে তো নেই। আচ্ছা একবার দেখি কোনো মিস্টেক হলো কি না। না, এখানে মিস্টেকটা আমারই হয়েছে, আমি পিটাকে শুক্রবার লিখেছি তালবসা দেখে, পি এখানে বসা উচিত, ঠিক আছে। আর কোথায় বসবে তাহলে, আর বসবে পি এর ঠিক আগের দিন। তো পি এর ঠিক আগের দিন মানে আর বসবে শনিবার, আর এই জায়গায় বসবে আমার এস, কারণ পি আর কিউ এর মধ্যে যে কোনো ফাঁকা দিনে এস বসবে, সেটা বলেছে। সো আমার এখানে তালবস্য দেখে আমি বসিয়ে দিয়েছিলাম, ওখানে মিস্টেক হয়েছিল। নেক্সট বলেছে টি রবিবার বেছে নিয়েছে, ইউ বলেছে সে কিউ এর ঠিক আগের দিন বাজবে, বেছে নেবে। তো ইউ এখানে বাজবে, তো ভি এখানেই বসবে। তো এখানে বলেছে ভি এর জন্য কোন দিন, সোমবার। তো অ্যান্সার উইল বি মানডে, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা। বলছে যে এখানে 5 জন বন্ধু আছে, তারা ভিন্ন ভিন্ন ফল পছন্দ করে, তবে একই ক্রমে নয়, তাদের পেশাও ভিন্ন। আচ্ছা 3 ডাইমেনশন, এটা কিন্তু পাজল। তো যে পিয়ার পছন্দ করে, পিয়ার মানে হচ্ছে নাশপাতি, যে পিয়ার পছন্দ করে সে হচ্ছে প্রফেসর, ঠিক আছে। যা পাচ্ছ লিখে নাও। যে ম্যাঙ্গো পছন্দ করে সে হচ্ছে সিঙ্গার অথবা ডক্টর, যে কোনো একজন হতে পারে, দুজনে একসঙ্গে হবে না কিন্তু। নেক্সট হচ্ছে লিও আপেল পছন্দ করে, এখানে আমরা নাম লিখব। সো নামের এদের জন্য ফাঁকা আছে, এখানে একটাই আমি নাম এখন অবধি পেলাম, সেটা হচ্ছে লিও, ঠিক আছে। ওকে, তোমাদের জন্য আমি পুরো লিখছি, আমি যদি সলভ করতাম আমি এল বলে ছেড়ে দিতাম, বোঝাতে পারছি আমি। ইয়েস অর নো বলো। আমি এখানে লিও এটা লিখে দিচ্ছি। তো লিও কি পছন্দ করে, লিও অ্যাপেল পছন্দ করে, তার মানে লিও এদের দুজনের মধ্যে কেউ না, কারণ এ পিয়ার আর ম্যাঙ্গো। সো লিও অ্যাপেল পছন্দ করে মানে লিও টোটালি আলাদা, কিন্তু সে ড্যান্সার বা ডক্টর নয়। তার মানে দেখো সে ডক্টর তো নয়, এ তো ডক্টর নয়, আর এ ড্যান্সারও নয়, ঠিক আছে। তার মানে দেখো ভালো করে বোঝো, প্রফেশন নয়, 1 2 3, ভালো করে বুঝবে। লিওর জন্য কোন কোন অপশান কেটে যাচ্ছে, লিওর জন্য প্রফেসর কেটে গেছে, তাহলে লিও প্রফেসর তো নয়, লিও সিঙ্গারও নয়, তাহলে লিওর জন্য 4টে অপশান কেটে গেছে, আছে 5 জন, তার মানে 5 নম্বর যে বেঁচে আছে সেই হবে। তার মানে ড্যান্সার আউট, অ্যাক্টর, তার মানে লিও হচ্ছে অ্যাক্টর, লিও কিন্তু অ্যাক্টর, লিও অ্যাক্টর, এবং লিও কিন্তু অ্যাপেল পছন্দ করে। দেখো এখানে বেরিয়ে গেল, ঠিক আছে, দেখো এখানে বেরিয়ে গেল, বুঝতে পারলাম কীভাবে বেরোলো, বুঝতে পারলে তো। প্রফেসর পিয়ার পছন্দ করে, লিও তো অ্যাপেল পছন্দ করে, তো লিও তো প্রফেসর হতেই পারে না। ম্যাঙ্গো যে পছন্দ করে সে আজকে সিঙ্গার অথবা ডক্টর হবে, লিও সিঙ্গার ডক্টর দুটোর মধ্যে কেউ নয়। তো এখানে এতগুলো কেটে গেল, আর এখানে বলেছে লিও কিন্তু ড্যান্সারও নয়। দেখো এখানে বলেছে, দেখো এই যে লিও ড্যান্সার অথবা ডক্টর নয়, ঠিক আছে। তাহলে 1 মিনিট, ড্যান্সার অথবা ডক্টর নয়। আচ্ছা তার মানে এখানে 4 জন কাটছে না, এখানে আর একজন থেকে যাচ্ছে। 1 মিনিট, মিস্টেক হয়েছে আমার, আমি আরেকবার তোমাদের এটা করছি, ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস এখানে কী বলতে চেয়েছে। আমি আরেকবার এই লাইনটার মানে বুঝিয়েছি, মানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে যে এই যে আমাদের লিও, এ কিন্তু প্রফেসর নয়, ঠিক আছে। এ সিঙ্গারও নয়, কারণ সিঙ্গার তো ম্যাঙ্গো খায়। এ ডক্টরও নয়, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এ নয়, আর এখানে বলেছে এ ড্যান্সারও নয়, ডক্টর তো নয়ই, ডিওসি মানে ডক্টর, তার সঙ্গে কী নয়, এ ড্যান্সারও নয়। তাহলে তুমি খেয়াল করো এখানে 4টে কেটে যাচ্ছে না, তাহলে এখানে অ্যাক্টরই একমাত্র ওর জন্য বেঁচে আছে না, ঠিকই করেছিলাম, ভুল কিছু করিনি। সো অ্যাক্টরই এখানে আসবে, তার মানে লিও গ্যারান্টি অ্যাক্টরই হবে, ঠিক আছে, এটাই বলতে চাইছি। নেক্সট বলছে ক্যাসি একজন সিঙ্গার,
তো ক্যাসিকে আমি আলাদা লিখে ক্যাসিকে সিঙ্গার লিখছি, তখন এই জায়গায় আমি লিখছি না, কারণ ক্যাসি যে ম্যাঙ্গোই খাচ্ছে তার কোনো প্রমাণ নেই। আর ম্যাঙ্গো যে খাচ্ছে সিঙ্গার হতে পারে, ডক্টরও হতে পারে। যদি ক্যাসি সিঙ্গার হয়, ঠিক আছে, তাহলে ক্যাসি ম্যাঙ্গো হতে পারে, আবার ডক্টরও ম্যাঙ্গো হতে পারে। নেক্সট বলছে যে সিঙ্গার সে অ্যাপ্রিকেট পছন্দ করে, তার মানে ক্যাসি কিন্তু একজন ডিফারেন্ট ব্যক্তি। ক্যাসি একজন ডিফারেন্ট ব্যক্তি যে অ্যাপ্রিকট পছন্দ করে। এটা অ্যাপেল, APPLE, এটা অ্যাপেল, কেউ এটা ভাববে না। এখানে ইচ্ছা করে নামগুলো দিয়ে দেয় ইচ্ছা করে, যাতে তোমাদের ওই গুলিয়ে যায়। APP, এখানে এপি লিখলে আর এখানে অ্যাপ্রিকটে যদি এপি লেখো তোমাদের কিন্তু পরে গোলাবে, সেই জন্য বলছি। তো ক্যাসি অ্যাপ্রিকট খায় এবং এ কিন্তু সিঙ্গার। তার মানে যে ম্যাঙ্গো খায় সে সিঙ্গার হতেই পারে না, সে ডক্টরই হবে। ঠিক আছে, ম্যাঙ্গো যে খায় সে আইদার সিঙ্গার অর ডক্টর ছিল, বাট আমি দেখলাম যে ম্যাঙ্গো যে খায় সে কিন্তু ডক্টরই হবে, গ্যারেন্টি ডক্টর হবে। ঠিক আছে, বোঝাতে পারছি আমি? ইয়েস নো বলো। তাহলে কে পেশায় ডক্টর, এটা তোমাদের জিজ্ঞেস করেছে। এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এখানে আরেকজনের নাম দেওয়া হয়েছে অ্যালিসা। অ্যালিসা কী করছে? অ্যালিসা খায় হচ্ছে স্ট্রবেরি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, চারজন কিন্তু এখানে অন দ্য স্পট কিন্তু এখানে বসে গেছে। বোঝাতে পারছি আমি? বেঁচে আছে কে দেখো? ড্যান্সার বেঁচে আছে। দেখো প্রফেসর, ডক্টর, অ্যাক্টর, সিঙ্গার হয়ে গেছে, তাহলে ড্যান্সার বেঁচে আছে একমাত্র। তাহলে ড্যান্সার এখানে বসলো। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 পাঁচজনের নাম এখানে অলরেডি চলে এসছে। বোঝাতে পারছি আমি? পাঁচজনের নাম অলরেডি এখানে চলে এসছে। এখানে বলছে ডক্টর কে, তাহলে দেখো দুজনের নাম এখানে বেঁচে আছে। ভালো করে বুঝবে, দুজনের নাম কিন্তু এখানে বেঁচে আছে। এক হচ্ছে কে কে বেঁচে আছে দেখো তো এখানে, এক হচ্ছে বেঁচে আছে লিও, ক্যাসি, অ্যালিসা হয়ে গেছে, মানে অ্যান্ড্রিউ বেঁচে আছে আর পামেলা বেঁচে আছে। দুজনের নামই কিন্তু এখানে বেঁচে আছে। এবার কে নয় সেটা দেখো। একটা এখানে লাইন রয়েছে অ্যান্ড্রিউ পিয়ার পছন্দ করে, আমি এটা খেয়াল করিনি। তো অ্যান্ড্রিউ যদি পিয়ার পছন্দ করে, তার মানে অ্যান্ড্রিউ এখানে এই পিয়ারে বসবে, তার মানে পামেলাই ডক্টর হবে। তো অ্যান্সার এখানে দিস। চলো পরেরটায়। নেক্সট বলছে যে পাঁচজন আছে, এরা এই স্কুলগুলোতে পড়ে তবে একই ক্রমে নয় এবং বিষয়ও দেওয়া আছে তোমাদের। তো বলছে যে সি পড়ে MA, তার মানে আমি এখানে স্কুলের নাম লিখব, আর আমি এখানে নেম লিখব, আর আমি কি লিখব লাস্টে, আমি সাবজেক্ট লিখব। এইভাবে তোমাদের ভাগ করে নিতে হবে, কারণ তিনটে পার্ট আছে। তো সি কোন স্কুলে পড়ে? M স্কুলে পড়ে, সি সাবজেক্ট জানা নেই। বি সোশ্যাল সায়েন্স পড়ে, বি সোশ্যাল সায়েন্স পড়ে, SS বলে লিখলাম। ডি ইংলিশ পড়ে, ডি ইংলিশ পড়ে। এবং NA পড়ে, মানে N কলেজে পড়ে বা স্কুলে পড়ে। যে ম্যাথমেটিক্স পড়ে, যে ম্যাথমেটিক্স পড়ে সে LA পড়ে, সে LA পড়ে। দেখে এই জায়গায় আমি ম্যাথমেটিক্স দিতে পারবো না, কারণ যে ম্যাথমেটিক্স পড়ে সে LA পড়ে, এখানে M লেখা আছে। তো 1 2 3 4 চারজন এখানে হয়েই গেছে। ঠিক আছে, হিন্দি পছন্দ করে। দেখো এই জায়গায় কোথাও এর নাম এখনো আসেনি, সো কিন্তু হিন্দি পছন্দ করে, মানে এদের মধ্যে কোনোটাতেই আসবে না। এবং হিন্দি পছন্দ করে, যখন হিন্দি আসবে। ঠিক আছে, বোঝাতে পারছি? ইয়েস অর নো বলো। আচ্ছা এক মিনিট, এখানে আমি ম্যাথমেটিক্সটার কী লিখলাম, এক মিনিট, ম্যাথমেটিক্সটাকে আমি MATH লিখে দিই, নইলে গুলিয়ে যাবে, কারণ এখানে আবার M রয়েছে তো ওই জন্য। আচ্ছা এখানে 1 2 3 4 5 দেখো পাঁচজনের নামই এখানে চলে আসছে। এবার শুধু তোমাকে দেখতে হবে যে কিন্তু সে O বা L কোনোটাতেই পড়ে না, পড়বে কী করে? ওতে তো পড়বেই না, আর L তো একজনই আছে। দেখো এখানে 1 2, তার মানে A ওতে পড়ে, B ওতে পড়বে। যদি ওতে না পড়ে, ভালো করে বুঝবে, এর জন্য দুটো অপশান কাটা, একটা ওতে পড়বে না, একটা এলে পড়বে না। তো এল তো অলরেডি বরাদ্দ, সে এলের কথা ছাড়ো। তো যদি ওতে না পড়ে, তার মানে বি ওতে পড়বে, তার মানে আর একটা জন ফাঁকা আছে, কে আছে, কে আছে, তার মানে কেতে পড়ে। ঠিক আছে, ক্লিয়ার? তাই এবার প্রশ্ন কি দিয়েছে একবার দেখে নাও সলভ করার আগে। নিম্নলিখিতদের মধ্যে কে এলে পড়ে, তাহলে দেখো আমার আর কি সলভ করার দরকার আছে? আর এটাই সলভ করতে হবে আমাকে, আর কোনো কিছু নেই। তো এটা কী হবে? হবে। পড়ে, ব্যাস মিটে গেল। দেখো সবার নাম হয়ে গেছে, শুধু বেঁচে আছে অপশানের মধ্যে, এখানে পাঁচজনের মধ্যে, সেই অ্যান্সার হবে। এইগুলো আরও টাফ করা যায় যদি 7জন 8জন দিয়ে দেয়, আমি সেটাও করাবো। পরেরটা চলো, বলছে 6জন বন্ধু আছে যারা ম্যাঙ্গো, অ্যাপেল, কিউই, গ্রেপসের মধ্যে কোনো ফল পছন্দ করে, এটা ইজি। ডি ম্যাঙ্গো পছন্দ করে, সি গুয়াভা বা কিউই কোনোটাই পছন্দ করে না, অরেঞ্জ পছন্দ করে, এফ গ্রেপস এবং গুয়াভা
গ্রেপস এবং গুয়াভা কোনোটাই পছন্দ করে না, এটা গুয়াভা ছিল, কোনোটাই পছন্দ করে না। এ পছন্দ করে অ্যাপেল, এ পছন্দ করে অ্যাপেল। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, সি গুয়াভা এবং কিউই কোনোটাই পছন্দ করে না, এফ গ্রেপস এবং গুয়াভা কোনোটাই পছন্দ করে না। তাহলে গুয়াভা এবং কিউই বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে নেই কিছু আর, তো এখানে গ্রেপসই আসবে। তার মানে সি পছন্দ করে গ্রেপস, সেটাই অপশানে চেয়েছে, অ্যান্সার বি সি। ঠিক আছে, চলো দেখো এখানে বলেছে সারি 1 এবং সারি 2 দুটো আছে। এই ধরনের প্রশ্ন প্রচুর পড়েছে এবং সকলে দক্ষিণমুখী এবং সকলেই উত্তরমুখী। তার মানে 1 2 3 4 কজন আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, কেউ কেউ বসে আছে কোন দিকে, এদিকে বসে আছে, কেউ এদিক ফিরে বসে আছে। ঠিক আছে, বোঝাতে পারছি, কেউ এদিক ফিরে বসে আছে, 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 এই। ঠিক আছে, দক্ষিণমুখী যারা তারা নিচের দিক বসে থাকবে, উত্তরমুখী যারা তারা উপরের দিক করে বসে থাকবে। ঠিক আছে, চলো করা যাক। কি বলেছে, বলেছে যে প্রতিটি সারির একজন সদস্য অপরজন সারির মুখোমুখি বসে আছে। এ এক্সের ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। দেখো এ এক্সের ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। ডান দিক মানে কোন দিক, ডান দিক মানে এই দিক। এক্সের ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। তো এ থার্ড রাইট অফ এক্স, আমি এভাবে লিখে রাখি। এবং এ কিন্তু উত্তরমুখী, তার মানে এ এই দিকে মুখ করে বসবে। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে বুঝে রাখতে হবে। এ এক্সের ডান দিক থেকে তৃতীয় স্থান। ঠিক আছে, যদি এক্স এখানে বসে 1 2 3 এ এখানে বসবে, যদি এক্স এখানে বসে 1 2 3 এ এই জায়গায় বসবে। এই দুটো ছাড়া আর কোনো অপশন হতে পারে না, তাহলে এ সারি থেকে বেরিয়ে যাবে, সেটা পসিবল নয়। নেক্সট কি বলছে, এ বা এক্স কেউই প্রান্তে বসে নেই। তার মানে এই যে প্রান্তে আমি এক্সকে বসিয়েছি এটা পসিবল নয়, তার মানে এই পয়েন্টে উঠে যাবে, এই পয়েন্ট কী হবে, উঠে যাবে। ঠিক আছে, আর কেউই প্রান্তে বসে নেই, এক মিনিট, এ এক্সের ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। তো এক্সকে যদি আমি এখানে বসাই তো 1 2 3, এক্স তো লাস্টে গিয়েই বসছে। এক মিনিট, ইংলিশটা একবার চেক করি। ঠিক আছে, দাঁড়াও, ইংলিশ চেক করলাম ঠিক আছে, কিন্তু আমি খেয়াল করিনি এখানে তোমাদের 6জন আছে, আমি 5জনের ঘর কেটেছি, ওই জন্য গণ্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করো, এটাকে তোমরা 6জন করে দাও, তাহলে অপশান ঠিক হচ্ছে। তাহলে এক্স এখানে বসবে, আর এ কোথায় বসবে, এ বসবে এখানে। তা আমি নিচেরটা কেটে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের সেটেল ডাউন। নেক্সট কি বলছে, আচ্ছা আমি কাটছি না, তোমাদের জন্য পয়েন্টগুলো লিখে রাখছি। নেক্সট বলছে যে এম এক্সের মুখোমুখি বসে আছে, তার মানে এম এখানে বসবে, এম আর এক্স মুখোমুখি। এন এর মুখোমুখি নয় এবং এন কোনো প্রান্তেও বসে নেই, তার মানে এন এই জায়গাতেও বসবে না, এন এখানেও বসবে না, এন এখানেও বসবে না, কারণ এন না কোনো প্রান্তে বসে আছে না এর মুখোমুখি বসে আছে, তার মানে এনের জন্য এই দুটো জায়গা বরাদ্দ। ঠিক আছে, নেক্সট কি বলছে, এন এম এর নিকটবর্তী নয়, তার মানে এন এখানে বসবে না, তার মানে এন এখানেই বসবে, তো এনের জায়গা ফিক্সড হয়ে গেল। বোঝাতে পারছি কীভাবে কাজটা করতে হচ্ছে? এগুলোকে আরও ফাস্ট করতে হবে, তোমাদের বোঝাচ্ছি বলে আমি আস্তে আস্তে করছি যাতে তোমাদের লজিকটা মাথায় ঢোকে। নেক্সট বলছে বি একটি প্রান্তে বসে আছে। দেখো বি এখানেও বসতে পারে, বি এখানেও বসতে পারে। এবার এখানে বলছে যে বি যদি এই জায়গায় বসাই, আমি বিকে যদি এখানে বসাই, বলছে বি ও ওয়াই এর মধ্যে দুজন আছে, তাহলে 1 2 ওয়াই এখানে। আর আমি যদি বিকে এখানে বসাই, এই জায়গায় যদি আমি বিকে বসাই, তাহলে 1 2 ওয়াই হবে এখানে, কারণ বি যে কোনো একটা প্রান্তে বসতে পারে। এবার বলছে ওয়াই এবং এন মুখোমুখি নয়, তাহলে ওয়াই এন এই অপশন অনুযায়ী মুখোমুখি হয়ে যাচ্ছে, তাহলে এই অপশানে বি বসবে না, কারণ বি এর জন্য ওয়াইকে আমাকে এখানে বসাতে হচ্ছে, সো বি এখানে বসবে, তার মানে ওয়াই এখানে বসবে। নেক্সট বলছে কে ও জে এর মধ্যে দুজন বসে আছে। ঠিক আছে, কে আর জে কোন দিকে বসে আছে, দক্ষিণমুখী, তার মানে কে যদি এখানে বসে 1 2 জে এখানে পসিবল নয়, তো কে এখানে, জে 1 2 এই জায়গায় পসিবল। ঠিক আছে, নেক্সট বলছে কে এম এর নিকটবর্তী নয়, তার মানে উল্টে যাবে, কে আর জের মাঝখানে দুজনই থাকবে কিন্তু উল্টে যাবে, মানে কে এই জায়গায় বসবে, যে এখানে বসবে। কে এম এর নিকটবর্তী নয় মানে কি, কে এম এর মানে এদিকে বা এদিকে এক্সাক্ট ক্লোজ বসতে পারবে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে সি এন এর মুখোমুখি নয়, তার মানে সি এই জায়গায় বসবে। তাহলে উপরে একটা ফাঁকা, উপরে কে ফাঁকা, আই ফাঁকা, আই বসে গেল। আর নিচে কে ফাঁকা, এ ফাঁকা, তো না এ তো নয়, এ তো বসে গেছে। এ বি সি ডি জেড ফাঁকা, তো জেড বসে গেল। তো বলছি এর মুখোমুখি কে বসেছে, আচ্ছা এর মুখোমুখি তো আরেকজনও বসতে পারে, এক মিনিট দেখি একটুখানি। আচ্ছা এখানে একটা পয়েন্ট দেওয়া ছিল না,
ওয়াই এন এর মুখোমুখি নয়, কে ও জের মধ্যে দুজন, কে ও জের মধ্যে দুজন, কে এম এর নিকটবর্তী নয়, সি, আচ্ছা এখানে একটা পয়েন্ট দেওয়া ছিল, আই কে এর নিকটবর্তী নয়, তাহলে আই যদি কে এর নিকটবর্তী নয় তো আই এখানে বসবে না, তো আই এখানে বসিয়েছি, ঠিকই হয়েছে, ওকে, আমি তো ভুলভাবে ঠিকই বসিয়েছি। এবার এখানে একজন বাকি আছে, কে বাকি আছে দেখি একটু, কে এল বাকি আছে, এল এখানে বসবে, এই যে, তো এখানে বলছি এর মুখোমুখি কে আছে, অ্যান্সার হবে তোমাদের, ওকে। একটু সময় লাগে, এইটা করতে গেলে একটু টাইম লাগে, তবে 1 মিনিটে বেশি টাইম নেওয়া উচিত নয়। চলো 14 দাগে দেখো কি বলেছে। বলেছে যে মোট 5জন সদস্য থাকলেও সেখানে 6টি প্রজন্ম আছে। আরে বাবা, 5জন সদস্যের 6টি প্রজন্ম। প্রজন্ম শব্দের অর্থ কি? দেখো তুমি আর তোমার কাকাতুতো ভাই একই প্রজন্ম, কিন্তু তোমার বাবা আর তোমার কাকা তার আগের প্রজন্ম, এবং তোমার দাদু এবং দাদুর ভাই তারা তার আগের প্রজন্ম। এভাবে 1 নম্বর প্রজন্ম, 2 নম্বর প্রজন্ম আর 3 নম্বর প্রজন্ম হলো। প্রজন্মের ইংলিশ হচ্ছে জেনারেশন। প্রজন্মের ইংলিশ কি? জেনারেশন। ঠিক আছে, চলো এবার বুঝিয়ে দিলাম। এবার আমরা এই পাজলটাকে সলভ করবো। এটা ব্লাড রিলেশন বেসড পাজল, বাট খুব একটা টাফ নয় এই টাইপের পাজল। এটা 2022-এর প্রশ্ন। কি বলছে দেখো, বলছে যে চারু একজন অবিবাহিত সন্তান। চারু একজন অবিবাহিত সন্তান যার দাদা দাদি প্রয়াত। মানে চারুর তো বাবা মা ছিল ডেফিনেটলি, আর বাবার বাবা হচ্ছে চারুর দাদু। তার মানে এখানে আমরা কটা প্রজন্ম পাচ্ছি? 3টে প্রজন্ম পেয়ে গেলাম। তো এটা কিন্তু কাট, ঠিক আছে, কিন্তু চারুর নিচেও তো প্রজন্ম থাকতে পারে, হয়তো দেখা গেল এই 6 নম্বরে, 5 নম্বরে, 4 নম্বর, তারপরে আরও 3টে আছে, সেই জন্য আমরা এক্ষুনি বলতে পারবো না এই 3 নম্বর প্রজন্ম। তারপর কি বলছে, দীপা একজন বিধবা এবং সে বিধুর বরুণার কন্যা। ও বিধুর এবং বরুণার কন্যা, আচ্ছা বিধু বরুণা আছে নাকি এখানে? না তো। আচ্ছা 1 মিনিট দাঁড়াও একটুখানি, এর ইংলিশটা একবার দেখে নিই। আচ্ছা না না, এটা হে, দেখো একটা জিনিস বলি, এটা হচ্ছে তোমাদের বরুণের কন্যা তিনি, মানে বরুণ তার যে বউ সে মারা গেছে, সেটাকে এখানে বাংলা করেছে বিধুর। বিধুর শব্দের অর্থ ওয়ান হু ইজ ডিভয়েড অফ হিজ ওয়াইফ বিকজ অফ দ্য ডেথ অফ হিজ ওয়াইফ। মানে একজন যার বউ মারা যাওয়ার কারণে তিনি, তার বউ সেখানে অনুপস্থিত, বোঝা গেল? ক্লিয়ার? অর্থাৎ মৃত্যুর কারণে অনুপস্থিত, ডিভোর্সের কারণে নয়, তাকে বিধুর বলা। আমি প্রথম জানলাম এটা, আমি জানি না, বা এত ভালো বাংলা, যাই হোক। তো দীপা হচ্ছে একজন বিধবা, সোজা কথা বলতে দীপা একজন বিধবা, মানে বরুণ এবং তার স্ত্রী যে কিনা মৃত, তাদের কন্যা হচ্ছে দীপা। এবং দীপারও কিন্তু পয়েন্ট টু বি নোটেড, দীপাও কিন্তু একজন এমন একজন ব্যক্তি যার কিন্তু বর আবার মৃত। ঠিক আছে, তো দীপা হচ্ছে আমাদের মেয়ে, কিন্তু চারু ছেলে না মেয়ে জানা নেই, আর বরুণও কিন্তু ছেলে। নেক্সট হচ্ছে পরিবারে কোনো দত্তক সন্তান নেই। প্রায় প্রতিটি প্রজন্মে পরিবারের একজন করে সদস্য আছে, তার মানে একজন করে সদস্য কিন্তু এখনো বেঁচে আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? বোঝো ভালো করে। প্রায় প্রতিটি প্রজন্মে পরিবারের একজন করে সদস্য আছে। আচ্ছা, তার মানে 1 2 3 4, 1 2 3 4 5। ঠিক আছে, প্রতিটি দম্পতির একটি মাত্র সন্তান আছে এবং প্রথম প্রজন্মে কোনো সহোদর ছিল না। তার মানে ফার্স্ট যে প্রজন্ম ছিল সেই প্রজন্মে কিন্তু কোনো কি ছিল না, কোনো ভাই বোন ছিল না। সহোদর শব্দের অর্থ হচ্ছে ব্রাদার, কোনো ভাই বোন ছিল না। এবার এখনও কারণ কার কার নাম আমরা পেয়েছি ভাবো। এখন আমরা নাম পেয়েছি, চারুর নাম পেয়েছি, বরুণের নাম পেয়েছি এবং দীপার নাম পেয়েছি, এদের নাম আমরা পেয়েছি। এবং বলছে প্রত্যেক দম্পতি কিন্তু একটি মাত্র সন্তান আছে। তার মানে একটা জিনিস ভালো করে ভাবো যে চারুর বোন কিন্তু দীপা নয়। তুমি যদি ভাবো যে চারুর বোনকে আমি দীপা করে দেবো, তাহলে কিন্তু গণ্ডগোলে পড়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি? ইয়েস নো বলো। আর চারু কিন্তু একমাত্র অবিবাহিত সন্তান, এটা বুঝছো কি বুঝছো কিনা বলো? চারু কিন্তু একমাত্র অবিবাহিত সন্তান। ঠিক আছে, এবার তোমার মাথায় যদি দিমাগ থাকে, বুদ্ধি থাকে, তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে চারু তো অবিবাহিত, তাহলে কি চারু থেকে কোনো জেনারেশন তৈরি হতে পারে? পারে না। তার মানে চারু হচ্ছে লাস্ট জেনারেশন। চারু কি? চারু হচ্ছে লাস্ট জেনারেশন। চারু ইজ দ্য লাস্ট জেনারেশন। তাহলে তুমি ভাবো চারু যদি লাস্ট হয়, চারুর বাবারা হচ্ছে লাস্টের থেকে দ্বিতীয়,
আর চারুর দাদুরা হচ্ছে লাস্টের থেকে তৃতীয়। মানে অ্যান্সার কী হবে? থার্ড জেনারেশন। এখানে বলেছে চারুর যদি দাদা, দাদা শব্দের অর্থ এখানে দাদা মানে চারুর দাদা মানে চারুর ব্রাদার নয়, আমরা দাদুকেও দাদা বলি। তো তুমি এখানে চারুর দাদা না বলে, আমি যেটা ইংলিশটা দেখলাম এখানে দাদু লেখা আছে, তুমি এটাকে দাদু করে দিও। দাদু আর দাদার মধ্যে পার্থক্য কি, অনেক সময় আমরা দাদুকে দাদা বলে ডাকি, ঠিক আছে? আমি ইনফ্যাক্ট ছোটোবেলায় দাদুকে দাদাই বলতাম, পরে বড় হতে হতে দেখলাম সবাই দাদুকে দাদুই বলে, তো আমি দাদু বলতে আরম্ভ করলাম, ঠিক আছে? যদি আমার দাদু আমাকে বলতো তুমি দাদা বলতে আমাকে ভালো লাগতো। যাই হোক, তো এখানে ইংলিশে ওখানে দেখলাম গ্র্যান্ডফাদার আছে, তো চারুর গ্র্যান্ডফাদার কিন্তু থার্ড জেনারেশন হবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। তো মানে এত আমাদের মাথাভাচি করার দরকার ছিল না এই বরুণের ব্যাপার নিয়ে। আমরা ইজিলি চারু কিন্তু অবিবাহিত, তার মানে চারুর থেকে কোনো জেনারেশন তৈরি হয়নি। আর বলেছে প্রত্যেকটা প্রজন্মে একজন করে সদস্য আছে, তার মানে চারু যে প্রজন্মের, বাকিরা কিন্তু সেই প্রজন্মের নয়। তার মানে চারু হচ্ছে লাস্ট প্রজন্মের। তুমি বলবে স্যার চারুর সঙ্গে বাকিরাও তো থাকতে পারে, তো দেখা গেল তোমার কাকার বিয়ে হয়নি, তোমার বাবার বিয়ে যেখান থেকে তুমি উৎপন্ন হয়েছো, তার মানে তোমার কাকা তো তোমার বাবার সঙ্গে সেম, কিন্তু এখানে বলেছে পাঁচজন সদস্য প্রত্যেকে আলাদা আলাদা প্রজন্মের। বুঝতে পারছি আমি? দ্যাট ইজ ওয়াই আমরা এখানে এটা করতে পারি যে চারুর থেকে কোনো প্রজন্ম উৎপন্ন নেই, মানে চারুর লাস্ট প্রজন্মের হবে, ঠিক আছে? নইলে তো ফ্যামিলিটি তৈরি হবে না। তো চারুর দাদু হচ্ছে কিন্তু থার্ড প্রজন্মের হবে, এটা অ্যান্সার হবে। এটা দারুণ প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, পরীক্ষার সময় করতে গেলে এই প্রশ্ন তোমাকে কিন্তু মাথা খাইয়ে দেবে। চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এটা অলিম্পিক হচ্ছে বিভিন্ন দেশে 7জন সদস্য আছে এবং খেলা হচ্ছে ভিন্ন। তো আমরা এখানে কি করব, প্রথমে সদস্যের নাম লিখব, তারপর আমরা দেশের নাম লিখব, তারপর আমরা খেলার নাম লিখবো। এভাবে ভাগ করে নেবে, তাহলে কিন্তু খিচুড়ি পাকিয়ে যাবে, কারণ এটা তোমাদের পাজল এবং এটা পরীক্ষা পরেই পাজল। তো সি চায়নার হয়ে খেলছে, সি খেলছে চায়নার হয়ে, সিএইচ। আর আর্চারি মানে ধনুর্বিদ্যা। নেক্সট হচ্ছে তোমাদের ডি জার্মানির হয়ে খেলছে, ডি জার্মানির হয়ে খেলছে, এবং ভলিবলও খেলে না, বাস্কেটবলও খেলে না সে। জাপানের প্রতিনিধিত্ব করছে, যে জাপানের প্রতিনিধিত্ব করছে, এটা যার, যে জাপানের প্রতিনিধিত্ব করছে জেপি বলে লিখে দিচ্ছি, সে বক্সিংয়ে অংশগ্রহণ করেছে, বক্স। এটা কিন্তু এই যে এটা হচ্ছে বাস্কেটবল, বিএস বলে লেখো, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বক্সিংও বিও এক্স দিচ্ছি। সো ই ভলিবলে অংশগ্রহণ করে, ই অংশগ্রহণ করছে ভলিবল থেকে, কিন্তু সে কোরিয়া থেকে অংশগ্রহণ করছে না, ঠিক আছে? এবং ই কিন্তু ভলিবলে অংশগ্রহণ করছে। তো ভলিবলটা এখান থেকে তুলে দাও, কারণ ভলিবল আমরা ফিক্স করে দিয়েছি, ঠিক আছে? যেটা ফিক্সড হবে সেটাকে তুলে দেবে, সেটাকে আর কাটা রাখার দরকার নেই। আর এটা কিন্তু বক্সিংয়ে কাটা নয়, এটা বক্স লিখে দিচ্ছি, তো এটা ভলিবল, ঠিক আছে? ইউআই হবে। আচ্ছা যাই হোক, তো তারপর কি বলছে চলো। তারপর বলছে যে আমাদের তো এখানে ধরছে না, আর আচ্ছা ছোটো করে লিখে দিচ্ছি এখানে এ, ঠিক আছে? এ, এ কি বলছে, এ রাশিয়ার প্রতিনিধিত্ব করছে, আর বলে লিখছি। আর এ কিন্তু টেনিসে অংশগ্রহণ করে, হ্যাঁ, তো টি ফর টেনিস, ঠিক আছে? TENN বলে লিখে দিই। নেক্সট হচ্ছে এফ কোরিয়া বা জাপান নয়, তার মানে এফ কোরিয়া নয়, এফ জাপানও নয়, তার মানে এফ এই জায়গায় বসবে না, 1 2 3 4 হয়ে গেছে, তার মানে এফের জন্য আলাদা একটা কলম তৈরি করছি। এফ কোরিয়াও নয়, এফ জাপানও নয়, তো কোরিয়া তো নয়, জাপান তো অলরেডি এখানে আছে, তাহলে 1 2 3 4 চারটে দেশ হয়েই গেছে, ঠিক আছে? তাহলে আর কে কে আছে দেখো, চারটে তো এখানে হয়েই গেছে, বাস ঠিক আছে, চলো আমি লিখেই দিচ্ছি। আর জি, জি তো এখনও দেইনি, জি বাস্কেটবলে অংশগ্রহণ করে, তার মানে জি জাপানের তো নয়, কারণ জাপান তো বক্সিংয়ে। তো জি বাস্কেটবল, যে বাস্কেটবল, তাহলে তারটা তুলে দাও, কারণ এখানে বাস্কেটবল বসেই যাচ্ছে। এবার দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 সবাই হয়ে গেছে। এবার তুমি গোছাও, দেখো এখানে ভালো করে খেয়াল করো যে তোমাদের এই যে ডি কোন খেলা অংশগ্রহণ করবে, 1 2 3 4 5 6 ছটা আছে, তাহলে একজন এখানে আসবে, তাই না? একজন এখানে আসবে, ভালো করে বুঝবে, একজন এখানে আসবে। আচ্ছা আমার সেটাও দরকার নেই, আমাকে এখানে বলেছে যে জাপানের হয়ে কে খেলছে, এটা আমার কথা না, যে জাপানের হয়ে কে খেলছে, এটা তো আমার কথা। তুমি একটা জিনিস ভালো করে ভাবো যে জাপানের হয়ে কে খেলবে। দেখো জি কিন্তু বাস্কেটবল খেলে, তো জি তো জাপানের নয়, এফও নয়, তাহলে একজন ব্যক্তি আছে যে জাপানের হয়ে খেলবে, তাহলে আমার এত কাণ্ড ঘটানোর দরকার কি? আমরা দেখে নিই কে বাকি আছে সেই খেলবে। দেখো বি বাকি আছে,
এখানে বি বাকি আছে না, এই যে বি, তাহলে বি জাপানের হয়ে খেলবে, তো কারেক্ট অ্যান্সার আমার এখানে বি হবে। আমার এইসব জিনিসপত্র, এই ক্ষোভগুলো পূরণ করে তো আমাকে নাম্বার দেবে না, এই ক্ষোভগুলো আমি কেন পূরণ করতে যাব? ঠিক আছে, আমাকে অ্যান্সার বার করতে বলেছে, আমি অ্যান্সার বের করে দিলাম। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে একটা বৃত্ত আছে, বৃত্তাকার ব্যাপার রয়েছে, এবং একে অপরের মুখোমুখি এলোমেলোভাবে বসে আছে কজন? 2 আর 2 4 আর 2 6 আর 1 7। এই 7টা কিন্তু এবারে প্রচুর পড়েছে। 3 4 5 6 7। ঠিক আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো 1 2 3 4, 1 2 3 4 5 6 7, আচ্ছা 8 জন হয়ে গেছে, তো তাই জন্য বলি বেশি বেশি লাগছে, একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, চলো। আচ্ছা কি বলছে দেখো, বলেছে যে ইউ কিউ এবং আর এর ঠিক মাঝখানে বসে আছে। তো কিউ এবং আর এর ঠিক মাঝখানে ওয়াই বসে আছে। এটা এমনটাও হতে পারে বা এমনটাও হতে পারে, দুটোই হতে পারে। নেক্সট বলছে পি এক্স বা জেড এর পাশে বসে নেই। তাহলে পি কিন্তু না এক্সের পাশে বসে আছে না জেডের পাশে বসে আছে, এদের কারোর পাশে বসে নেই। নেক্সট হচ্ছে জেড কিউ এর ঠিক অবিলম্বে ডান দিকে, মানে ঠিক ডান দিকে বসে আছে। এবার দেখো সবাই যেহেতু একে অপরের দিকে মুখ করে বসে আছে, তখন সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তার মানে তুমি যদি কিউকে এখানে বসাও, যে কোনো জায়গায় বসাতে পারো, কিউ এর ঠিক ডান দিকে মানে এই দিকে কে বসে আছে? জেড বসে আছে। কিউ যদি মুখ করে বসে, কিউ ডান দিকে দিকে পড়বে। ঠিক আছে, আর এখানে পি বসবে না, কারণ পি জেডের পাশে বসে নেই। ঠিক আছে, আর দেখো কিউ ওয়াই এখানে বসবে, তাহলে আর এখানে বসবে, তাহলে এই দুটোও উঠে গেল। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এস এক্সের বাম দিক থেকে তৃতীয় স্থানে এবং ওয়াইয়ের ঠিক ডান দিকে বসে আছে। আচ্ছা একটা জিনিস ভাবো, ওয়াইয়ের ঠিক ডান দিকে কে বসে আছে? না, ওয়াইয়ের ডান দিকে, ঠিক ডান দিকে নেই, ওয়াইয়ের ডান দিকে, কারণ ঠিক ডান দিকের আর এদিকে ওদিক দুদিক তো ব্লক। তাহলে ঠিক ডান দিকে মানে কোন দিকে? ওয়াইয়ের ডান দিকে। দেখো ওয়াইয়ের ডান দিক বলতে এই দিকে বসবে, এই দিকে যাবে। বুঝতে পারছো? ইয়েস অর নো বলো। এইদিকে যাবে, হ্যাঁ কি না ভালো করে বোঝো। এই যে এস, এস বলেছে এক্সের বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। ঠিক আছে, কে বসে আছে? এস, এবং ওয়াই এর ডান দিকে বসে আছে। যদি আমি এক্সকে এখানে বসাই, যদি আমি এসকে না, হ্যাঁ, যদি আমি এক্সকে এখানে বসাই, তাহলে বাম দিক থেকে তৃতীয় কোনটা হবে? 1 2 3, এদিকে তো ব্লক আছে। এদিকে যদি দেখি 1 2 3, এদিকেও তো ব্লক আছে। তার মানে এক্স এখানে বসবে না অ্যাটলিস্ট। ঠিক আছে, এক্স কিন্তু এখানে বসবে না। আচ্ছা যদি এস ইনক্লুড হয় তাহলে তো 8 জন হবে। দেখি 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8 জন আছে এখানে, সরি। তো তাহলে এখানে অ্যান্সার আসবে, আমি তাই ভাবছি এখানে আমি ডাকি কম দিলাম। হ্যাঁ, তো এখানে বলেছে যে এস এক্সের থেকে বাম দিকে বসে আছে। যদি আমি এক্সকে এখানে রাখি, তাহলে এদিকে যদি এক্স মুভ করে থাকে, তাহলে এর বাম দিক তো এদিকে পড়বে, এ তো ব্লক, সেখানে তো থাকবে না। যদি এক্স এখানে রাখি তাও হবে না। একমাত্র পজিশন হতে পারে যদি আমি এক্সকে এখানে রাখি, যদি আমি কোথায় রাখি, এক্সকে এখানে রাখি। যদি আমি এক্সকে এখানে রাখি, তাহলে এদিকে আমার ডান দিক পড়ছে, বাম দিক তো পড়ছে না। ভালো করে বোঝো, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। কী বলছি আমি ভালো করে বুঝবে। আমি যদি এক্সকে এখানে রাখি, তাহলে এদিকে আমার কোন দিক পড়ছে? ডান দিক পড়ছে। ঠিক আছে, বাম দিক পড়ছে না। তো এক্সকে যদি আমি আমাকে এখানেই রাখতে হবে, তবে আমার বাম দিক এদিকে যাবে, এদিকে বাম দিক যাবে 1 2 3। তাহলে এস এখানে বসছে আর ওয়াই এর ডান দিক এদিকে থাকছে, তাহলে ওকে, গুড টু গো। নেক্সট বলছে এসের বাম দিকে কে বসেছে। তাহলে দেখো এসের বাম দিক কোন দিক? এসের বাম দিক হচ্ছে এই দিক, এবং বাম দিকে কে বসেছে? জেড বসেছে। সো জেড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমার কিছু জানাই দরকার নেই। ঠিক আছে, চলো। এই রিজনিংটা একটা মিস্টেক কী আছে তোমরা ধরতে পারছো? সেটা হচ্ছে আমি যখন ইংলিশ চেক করলাম, এখানে পি ছিল, এই দেখো এখানে পি রয়েছে, এই যে পি, এই পি এই জায়গাতে দেওয়া নেই, যে কারণে আমি 7 জন গুনছি বারবার, যার ফলে আমি এখানে 7টা ডাক টানছিলাম। কিন্তু তুমি দেখো এখানে পি বলে একটা এক্সট্রা গিভেন আছে। তো ভালো করে ভাবো, এখানে কিন্তু বলেইনি কজন, এখানে বলেছে এরা বৃত্তাকার পথে বসে আছে, কিন্তু পিকে এখানে আমার এক্সট্রা অ্যাড করে দিয়েছে। এটা একটা দুর্দান্ত কোশ্চেন্স, যেখানে তোমরা দেখবে তুমি গুনলে 7 জন পাচ্ছ, এখানে একজন এক্সট্রা মেনশন করা আছে, তবেই তুমি এটাকে কারেক্ট করতে পারবে। তুমি যদি এখানে একটা দাগ কমিয়ে দাও, তুমি এক্সের 3 নম্বর স্থানের বাম দিক পাবেই না, ফলে তুমি এটাকে করতেই পারবে না। এই জন্য আমি একবার এটা বলার জন্য এলাম তোমাদের। ঠিক আছে, পিকে এই জায়গায় লেখা আছে, মেন যে শিডিউল তাতে কিন্তু পি লেখা নেই। ঠিক আছে, চলো নেক্সট পরে। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলেছে, 17 দাগ।
একটি ক্লাবে 30 জন সদস্য আছে এবং প্রত্যেকে অন্তত একটি করে দলে আছে। 6 জন শুধুমাত্র আর্টসের দলে আছে, তার মানে আর্টসের দলে কজন আছে? 6 জন। ঠিক আছে, আচ্ছা আমি একটু উপরে লিখছি। 5 জন 3টে দলে আছে, তার মানে চেস, ড্রামা এবং আর্টস এই 3টে দলই 5 জন, তার মানে ভেন ডায়াগ্রামসের প্রশ্ন। তো আমাকে এইভাবে আঁকলে হবে না, এখানে আমাকে কি করতে হবে বলে দিচ্ছি। দেখো, এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এইভাবে আঁকতে হবে। এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে, এখানে একটা করতে হবে। ধরে নাও এইখানে আমি যে এইটা করেছি, এই যে এটা হচ্ছে আমার যে চেজ, ঠিক আছে, বা এটা ধরো আর্টসের, আর্টস, এ ফর আর্টস। এই যে আমি করেছি এটা হচ্ছে তোমাদের ধরো ড্রামার পার্ট। আর এই যে এইটা আমি যে তোমাদের সার্কেলটা এঁকেছি এটা ধরো তোমাদের চেস মানে দাবা। ঠিক আছে, এবার বলছে শুধু আর্টসে 6 জন আছে, তার মানে দেখো এই যখনই সার্কেল ম্যাচ করবে তার মানে এটা দুটোরই জায়গা হয়ে যাবে, কিন্তু শুধু আর্টসে বলেছে মানে এই যে জায়গাটা ফাঁকা আছে এই জায়গায় কে আসবে? এই জায়গায় আসবে আমাদের 6 জন অনলি। ঠিক আছে, নেক্সট বলছে 5 জন 3টে দলই আছে, সেটা পরে দেখছি আমি। তার মানে 5 জন 3টে দলে আছে, মানে 5 জনের কমন জায়গা কোনটা? দেখো 3টে দলের কমন জায়গা কিন্তু এইটা, এই যে এইটা কিন্তু কমন জায়গা, এটা হচ্ছে কমন জায়গা। আর এখানে কে আছে? এখানে আছে 5 জন আছে। ঠিক আছে, বুঝলে কি বুঝলে না বলো? 5 জনের কমন জায়গা কোনটা? এইটা হচ্ছে 5 জনের কমন জায়গা, কারণ সবকটা সার্কেলের মধ্যে এই জায়গাটা আছে, এই জায়গাটা 5 জনের হবে। 2 জন চেস ও আর্টস দলে আছে কিন্তু ড্রামা দলে নেই। তার মানে ভাবো এমন জায়গা যেটা চেস এবং আর্টসের কমন কিন্তু ড্রামার জন্য কমন নয়, সেটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে 150 জন আর্টস দলে আছে। 1 মিনিট, সরি 150 জন নয়, এটা 15 জন হবে, 15 জন। ঠিক আছে, 15 জন আর্টস দলে আছে, তাহলে ভাবো ভালো করে, 15 জন আর্টসে আছে, তার মধ্যে 6 জন এখানে, 6 আর 2-এ, কারণ এই যে 2 এ তো 8 সার্কেলের মধ্যেও আছে, তো 6 আর 2-এ কত? আমাদের 8, 8 আর 5-এ কত? আমাদের 13। তাহলে এই জায়গায় যারা আছে তারা এইখানটায় আছে, তাই 13 তো হয়ে গেল, তার মানে এখানে কজন আসবে? এখানে 2 জন আসবে। টোটাল এই সার্কেলটার মধ্যে 15 জন থাকার কথা। এবার দেখো 15 হচ্ছে কিনা, 2 2 4, 4 6 10 5 15, দেখো টোটাল সার্কেলের মধ্যে 15 জন আছে, তো এটা হলো। নেক্সট বলছে 2 জন শুধুমাত্র চেজের দলে আছে, 2 জন শুধুমাত্র চেজের দলে, তার মানে 2 এখানে আসবে, কারণ এটা বাকি সার্কেলের মধ্যে ঢুকবে না, শুধু চেজের যাওয়ার জায়গায় কোনটা? এইটা। নেক্সট বলছে 3 জন শুধুমাত্র ড্রামার দলে আছে, 3। তো এটা তো এই এত কিছু করার দরকার ছিল না, কারণ প্রশ্ন বলেছে ঠিক একটি দলে করে কজন আছে। দেখো একটি দল মানে শুধু কজন আর্টসে আছে, শুধু কজন ড্রামাতে আছে, শুধু কজন চেজে আছে। অ্যান্সার কী হবে তোমাদের? দেখতে পাচ্ছি 11 জন অ্যান্সার হবে। তো 6 আর 3-এ 9 আর 2-এ 11, বা 5 আর 6-এ 11। ঠিক আছে, চলো, এই টোটাল 17টা প্রশ্ন তোমাদের ছিল। আর আমি চেষ্টা করছি তোমাদের বাকিতে তোমাদের 30টা মতো প্রশ্ন রাখার। আজকে করা হয়েছিল কিন্তু গলার জন্য আমি আজকে দিতে পারছি না। ঠিক আছে, নেক্সট আমি তোমাদের পরের ভিডিওতে আমি তোমাদের আরও 30টা প্রশ্ন অ্যাড করে দেবো। ওকে, থ্যাংক ইউ।